আমার ঘরটা কেমন নষ্ট হয়ে গিয়েছে। আর একটু হলেই তো আমি ঘর ভেঙে গাছের উপর থেকে মাটিতে পড়ে যাব। না, এবার আমাকে কোনো না কোনো কিছু অবশ্যই করতে হবে। কিন্তু কি করা যায়? টুনি ভাবতে ভাবতে হঠাৎ পিঁপড়ার ঘরের দিকে তাকায়। পিঁপড়াগুলো তো অনেক সুন্দর করে মাটি দিয়ে ঘর বানিয়েছে। আমিও যদি ওদের মতো মাটি দিয়ে ঘর বানাই তাহলে তো অনেক ভালো হবে। মাটিগুলো রোদে শুকিয়ে অনেক শক্ত হয়ে যাবে। তাহলে এখন আমি দেরি না করে তাড়াতাড়ি কাজে লেগে পড়ি। এরপর টুনি উড়ে উড়ে নদীর পাড়ে যায়। আর নদী থেকে কাদা মাটি তুলে সেগুলো নিয়ে মাটির ঘর বানাতে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায় আর টুনি তার মাটির ঘর পুরোপুরি বানাতে সক্ষম হয়। আরে বাহ, আমার মাটির ঘরটা তো অনেক সুন্দর হয়েছে। এবার যদি আমি ঘরটা সুন্দর করে রং করতে পারি তাহলে তো ঘরটা দেখতে আরো আকর্ষণীয় হবে। দাও দাও, আমাকে সুন্দর নীল রং করে দাও, যাতে কেউ একবার আমাকে দেখলেই আমার মায়ায় পড়ে যায় আর আমার ঘরে অন্তত একটা রাত থাকার ইচ্ছে পোষণ করে। তুমি কোনো চিন্তা করো না মাটির ঘর, আমি এক্ষুনি বাজার থেকে রং নিয়ে আসছি আর তোমার গায়ে লাগিয়ে দিচ্ছি। টুনি উড়ে বাজারে যায় আর নীল রং কিনে নিয়ে আসে আর তারপর সেই নীল রং মাটির ঘরে লাগিয়ে দেয় আর রোদে শুকায়। মাটির ঘর, তোকে তো অসাধারণ লাগছে রে। আর তুই শুকিয়েও গিয়েছিস। চল এবার তোকে আমি গাছের উপর তুলে নিয়ে যাই আর তোর ভিতরে বাস করতে শুরু করি। আচ্ছা আচ্ছা, চলো তবে। টুনি মাটির ঘরটা গাছের উপরে তুলে নেয় আর তাতে থাকতে শুরু করে। এদিকে দিনের পর দিন কাটতে থাকে আর পুরো জঙ্গলে মাটির ঘরের কথা প্রচার হয়ে যায়। এদিকে হঠাৎ করে জঙ্গলে ভীষণ গরম পড়ে যায় আর সব পাখিরা গরমে হাঁসফাঁস করতে থাকে। আহ, যেখানে পুরো জঙ্গলে সবাই গরমে হাঁসফাঁস করছে সেখানে আমি আরাম করে এই মাটির ঘরে ঠান্ডার মাঝে শুয়ে আছি। আহা, কি শান্তিটাই না পাচ্ছি আমি। এই অসময়ে আবার কে এলো? একে বুড়িমা, তুমি আমার দরজায় কড়া নেড়েছো কেন শুনি? মারে, বাইরে তো খুব গরম পড়েছে। শুনেছি তোর ঘরে নাকি বেশ ঠান্ডা। আমাকে একটু তোর ঘরে থাকতে দে না রে মা, গরমে যে আমি পুরো মারা যাচ্ছি। পাগল নাকি? তোমার মতো বুড়িকে আমি থাকতে দিব? তা তুমি ভাবলে কি করে? কে জানে কতদিন থেকে তুমি স্নান করো না। ছি ছি, কি দুর্গন্ধ আসছে তোমার শরীর থেকে। যাও তো, যাও এখান থেকে। তোমার গন্ধে আমার পুরো বমি চলে আসছে। অমন করে বলিস না রে, আমি তো একটু আগে স্নান করে এলাম। তুই আমাকে একটু থাকতে দে না রে মা, আমি যে গরম একদম সহ্য করতে পারছি না। না না মালকিন, একদম না। ওই বুড়ি এত সুন্দর ঘরটায় একেবারে গন্ধে ভরিয়ে দিবে। তুমি ভুল করে ওকে আমার ভেতরে ঢুকতে দিও না বলে দিলাম। বুড়িমা, যাও তো, যাও এখান থেকে, তোমাকে গ্রহণ করব না আমরা। বৃদ্ধা যেতে রাজি না হওয়াতে টুনি ধাক্কা মেরে বৃদ্ধাকে মাটিতে ফেলে দেয়। এভাবে অহংকার ভরে আমাকে ফেলে দিলি, আমাকে আঘাত দিলি। দেখবি একদিন তোর এই অহংকারের পতন ঠিকই হবে। বৃদ্ধা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এদিকে টুনি আর অহংকারে মাটির ঘর হাসতে থাকে। এভাবে দেখতে দেখতে দুদিন কেটে যায়। এরই মধ্যে একটা অসুস্থ বানর এসে টুনির কাছে সাহায্য চায়। টনি বোন, আমার শরীরটা খুবই খারাপ, তুমি একটু দয়া করে আমাকে থাকতে দাও না গো। আমার থাকার মতো কোনো জায়গা নেই। তোমার ঘরটা তো বড় আছে, তাই আমাকে একটু থাকতে দিলে কোনো সমস্যা হবে না টনি বোন। তোমার মতো অত বড় শরীরের বানরকে
আমার ঘরে থাকতে দিয়ে আমার ঘরটা ভেঙে ফেলি, তাই না? যাও এক্ষুনি বলছি। আমি বেশি দিন থাকবো না টুনি বোন, মাত্র কয়েকদিন থাকবো। একটু সুস্থ হলেই আবার আমি চলে যাব, কারণ আমি যে গর্ভবতী। এগুলো হচ্ছে আমার ঘর দখল করার ধান্দা, তাই না? কারণ এখন অসুস্থতার দোহাই দিচ্ছ, আর পরে ছানাপোনার দোহাই দিবে। যাও বলছি, এক্ষুনি বেরিয়ে যাও। টুনি বানরের মুখের উপর দরজা লাগিয়ে দেয়, আর অসুস্থ গর্ভবতী বানরটি কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। আমি এত সুন্দর করে আর এত কষ্ট করে ঘর বানিয়েছি, সেখানে কিনা ওরা এসে থাকতে চায়? এই জঙ্গলে সব থেকে সুন্দর ঘর আমার, আর এই ঘরে আমি কাউকে থাকতে দিব না। তোমার মতো এত ভালো একজন মালকিন পেয়েছি, এটা যে আমার সৌভাগ্য। টুনি তার মাটির ঘর নিয়ে অনেক অহংকার করতে থাকে। এদিকে দেখতে দেখতে কেটে যায় আরো কয়েকদিন। এরপর হঠাৎ একদিন মুষলধারে বৃষ্টি পড়তে থাকে, আর সেই বৃষ্টিতে টুনির মাটির ঘরটা একটু একটু করে গলতে শুরু করে। মালকিন, আমাকে বাঁচাও মালকিন, আমি যে আস্তে আস্তে গলে যাচ্ছি। এরপর যে আমি পুরোপুরি জলের সাথে মিশে যাব। বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে, আর এত বৃষ্টির মধ্যে তো আমি তোমাকে ঠিক করে দিতে পারবো না। মাটির ঘর কাঁদতে শুরু করে, আর তার কান্নায় কোনো কিছু যায় আসে না। এদিকে মুষলধারে বৃষ্টি পড়তেই থাকে, আর বৃষ্টির কারণে মাটির ঘর গলে পানির সাথে মিশে যায়। এবার কি হবে আমার? আমাকে তো অন্য কারো ঘরে আশ্রয় নিতে হবে। টুনি উড়ে গিয়ে সুখীর দরজায় কড়া নাড়ে। কি হয়েছে রে? আমার দরজায় কেন কড়া নাড়ছিস? আসলে আমার ঘরটা ভেঙে গিয়েছে তো, তাই আমাকে যদি একটু আশ্রয় দিতে, তাহলে আমার অনেক উপকার হতো। তোর মতো অহংকারী পাখিকে আমি কিছুতেই আশ্রয় দিব না। যা, বেরিয়ে যা বলছি। টুনি আর কোনো কথা না বলে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর টুনি সবার কাছে সাহায্য চায়, কিন্তু কেউই তাকে সাহায্য করে না। আমি যদি সবাইকে সাহায্য করতাম, তাহলে হয়তো আজ আমাকে সবাই সাহায্য করতো। টুনি বৃষ্টিতে ভিজতে থাকে আর অনেক কান্না করতে থাকে। এদিকে হঠাৎ করে একটা বাজ এসে টুনির উপর পড়ে, আর টুনি তখনই সেখানে মারা যায়। টুকি মা, তাড়াতাড়ি দরজাটা লাগিয়ে দে, ভুট্টা জমিতে যেতে তো দেরি হচ্ছে নাকি? আজ ভুট্টা জমিতে অনেক কাজ আছে, আগাছাগুলো যে পরিষ্কার করতে হবে সোনা। চলো মামি, রেডি। মামি তাদের ভুট্টা জমিতে যায়। ভুট্টা জমিটা টুনির বাড়ি থেকে কিছুটা দূরে ছিল। ভুট্টা জমির পাশে দাঁড়িয়ে টুনি টুকিকে বলে, টুকি মা, তুই জমির ওই দিকটায় আগাছা পরিষ্কার করবি, আর আমি এই দিকটায়, কেমন? আচ্ছা ঠিক আছে মা। দুজন দুই দিকে কাজে লেগে পড়ে। অন্যদিকে কণিকা আর যজ্ঞ টুনির বাড়ির পাশে বাস করত। কণিকা তার ঘর ঝাড়ু দিয়ে ময়লাগুলো একটা ঝুড়িতে তোলে আর বলতে থাকে, যাই, এই ময়লাগুলো টুনির বাড়ির সামনে রেখে আসি। কাজ থেকে এসে ময়লা দেখে টুনি বেশ জব্দ হবে। আমি আর যোগ্য অনেক মজা নিব টুনিকে দেখে। যেই কথা সেই কাজ। কণিকা ময়লাগুলো টুনির বাড়ির সামনে রেখে চলে আসে। কিছুক্ষণ পর টুনি আর টুকি ক্লান্ত হয়ে বাড়ি ফেরে। টুনি বাড়ির সামনে ময়লা দেখে বলতে থাকে, এই ময়লাগুলো এখানে কি করে এলো? আমি তো সকালে ঝাড়ু দিয়ে ময়লা পরিষ্কার করেছি। মা, ওই দেখো ময়লায় কলার খোসা। আমি কালকে যোগ্য কাকাকে কলা কিনতে দেখেছি। মনে হয় কণিকা কাকিমাই এই ময়লাগুলো এখানে রেখে গিয়েছে। তুই ঠিকই বলেছিস রে মা, আমি এক্ষুনি কণিকা দিদির কাছে যাব। টুনি উড়ে কণিকার বাড়ি যায়। দিদি, তুমি তোমার ঘরের ময়লা আমার ঘরের সামনে রেখে এসেছো কেন?
আমি তো তোমার প্রতিবেশী হই, আর আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। দিদি, আমাকে জব্দ করা বাদ দাও, নয়তো কিন্তু খুব খারাপ হবে বললাম। নয়তো কি খারাপ করবি শুনি? তোর ঘরটা তো ডাস্টবিনের মতো মনে হয় আমার, তাই আমি ওখানে ময়লা ফেলেছি বেশ করেছি। তুই যা করার কর গিয়ে। ছোট টুনি, এখানে আমাকে হুমকি দিতে এসেছিস? ছি ছি দিদি, তুমি এত নিচু মনের। সৃষ্টিকর্তা তোমার কোনো দিনও ভালো করবে না, তুমি দেখো। এরপর ওরা মামি ওখান থেকে চলে আসে আর ময়লাগুলো পরিষ্কার করে। এভাবেই কয়েকদিন কেটে যায়। মা, আমার অনেক মিষ্টি খেতে ইচ্ছে করেছে। মা, আমাকে কিছু টাকা দাও, আমি মিষ্টি কিনে নিয়ে আসি। ও মা, দাও না প্লিজ। টুনি টুকিকে টাকা দেয় আর টুকি খুশি মনে টাকা নিয়ে বাজারের দিকে উঠতে থাকে। কিছুক্ষণ পর টুকি মিষ্টি নিয়ে বাড়ির দিকে উঠতে থাকে। পথে কনক টুকিকে দেখে ওর সামনে যায়। কি ব্যাপারে কনক, এভাবে পথ আটকে দাঁড়িয়ে কেন? তোর সাথে আমি কোনো কথা বলতে চাই না, তোরা অনেক ঝগড়ুটে। সর রাস্তা থেকে সর বলছি। মিষ্টির প্যাকেটটা দিলেই আমি রাস্তা ছেড়ে দিব। দে আমাকে মিষ্টির প্যাকেটটা দে। লোভী, আমি আগে এটা আন্দাজ করেছিলাম। কখনোই দেব না এই মিষ্টির প্যাকেটটা। ভাগ এখান থেকে শয়তান। আমি লোভী? তারা দেখাচ্ছি মজা। কনক ঠোঁট দিয়ে টুকিকে আঘাত করতে থাকে। এক পর্যায়ে কনক মিষ্টির প্যাকেটটা কেড়ে নিয়ে চলে যায়। শয়তান, আমি এক্ষুনি মাকে গিয়ে সব বলে দিব। টুকি কাঁদতে কাঁদতে বাড়িতে এসে টুনিকে সবটা খুলে বলে। কাঁদিস না মা, ওই লোভী কনকের বিচার ওর বাবাকে দিলে ওরা উল্টো আমাদেরই অপমান করবে। শান্ত হ তুই, আমি কালকে তোকে আবারও মিষ্টি কিনে দিব। সৃষ্টিকর্তা ওদের কঠোর শাস্তি দিবে। কি যে স্বাদ, পেট ভরে গেল। যাই এখন বাইরে ফিরে যাই। কনক বাড়ি ফিরে আসে। মাঝরাতে সবাই যখন ঘুমিয়েছিল তখন কনক ঘুম থেকে উঠে কেঁদে দেয়। মা বাবা ওঠো, আমার অনেক পেট ব্যথা করছে। আমি আর সহ্য করতে পারছি না, মরে গেলাম মা। কনকের চিৎকারে ওদের ঘুম ভেঙে যায়। কনক বাবা, কেন তোর পেট ব্যথা করছে? কি খেয়েছিস বল তো? শান্ত হ সোনা আমার। মা, আমি মিষ্টি খেয়েছি, টুকির কাছ থেকে মিষ্টি কেড়ে নিয়ে খেয়ে ফেলেছি। বাঁচাও মা, আমার পেট, মরে গেলাম আমি মা। নিশ্চয়ই ওই ছোট্ট টুকি মিষ্টিতে কিছু মিশিয়েছে যাতে আমার ছেলের ক্ষতি হয়। যজ্ঞ, তাড়াতাড়ি চলো, এই মাঝরাতে ওই ছোট্ট টুনিকে মেরে তক্তা বানাবো। আমার ছেলের ক্ষতি করার সাহস বের করে দিব। কণিকার কথা যজ্ঞ রেগে যায়। এরপর কণিকা আর যজ্ঞ টুনির ঘরের দরজায় লাঠি দিয়ে আঘাত করে। দরজার শব্দে ওদের মামের ঘুম ভেঙে যায়। কি ব্যাপার দাদা দিদি, এই মাঝরাতে লাঠি হাতে এমন শব্দ করছো কেন? দিনের বেলা অত্যাচার করে তোমাদের মন ভরেনি? হ্যাঁ, তোর সাহস কি করে হলো আমার ছেলেকে পেট ব্যথার ওষুধ মেশানো মিষ্টি খাওয়ানোর? কাকা, ওই মিষ্টিতে কোনো কিছু মেশানো ছিল না, বরং কনক পুরো মিষ্টি একাই খেয়ে ফেলে। আর ওর পেট ব্যথা হয়েছে ওই জন্যই, বুঝেছ? যোগ্য, এভাবে এদের কথা শোনার দরকার নেই। এরা অপরাধী, মারো এদের, আর এদের ঘরটাও ভেঙে দাও। যজ্ঞ কণিকা টুনি আর টুকিকে মারে আর ওদের ঘরটা ভেঙে দিয়ে চলে যায়। টুনি টুকিকে নিয়ে গাছের নিচে দাঁড়িয়ে কাঁদতে থাকে। ঘরটা ভেঙে দিল। সৃষ্টিকর্তা তুমি কোথায়? কেন এদের কোনো শাস্তি দিচ্ছ না? আমি যে আর সহ্য করতে পারছি না। এদিকে ভুট্টা ক্ষেতের ভুট্টাগুলো পরিপক্ক হয়নি, এবার আমি কি করব? মা, আমরা এখন থেকে আমাদের ভুট্টা খেতেই থাকবো। এখানে থাকলে এরা আমাদের মেরে ফেলবে। মা, ওরা কাঁদতে কাঁদতে বাকি রাতটুকু কাটিয়ে দেয়।
সকালবেলা মা চলো ভুট্টা জমিতে যাই, এখানে আর এক মুহূর্ত থাকবো না। আমার কাছে তো কোনো টাকা নেই, কি দিয়ে ঘর বানাবো আর কি করব, কোথায় থাকবো? ওরা ভুট্টা জমির সামনে আসে। হঠাৎ ওরা সামনে বড় একটা তরমুজ দেখতে পায়। মা ওই দেখো কত বড় তরমুজ। মা আমরা আপাতত এই তরমুজ দিয়ে ঘর বানিয়ে এই ভুট্টা জমিতে থাকবো, আর পরে ভুট্টা বিক্রি করে অনেক ভালো একটা ঘর বানাবো। টুনি টুকির কথায় সায় দেয় আর তরমুজ দিয়ে ঘর বানিয়ে ভুট্টা জমিতেই থাকতে শুরু করে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। টুকি একদিন বলতে থাকে, মা আমি দিদিমার বাড়িতে যাব, দিদিমাকে আমার অনেক দেখতে ইচ্ছে করছে, নিয়ে চলো না মা আমাকে দিদিমার কাছে। আমারও ভীষণ ইচ্ছে করছে রে মা, মাকে দেখতে। চল তাহলে যাওয়া যাক। ওরা যেই না তরমুজ বাড়ি থেকে বের হয় তখনই ওখানে একটা ঈগল আসে। আর বলিস না টুনি বোন, সেদিন বৃষ্টিতে আমার ঘরটা ভেঙে গিয়েছে, আর টাকা না থাকার কারণে নতুন করে ঘর বানাতে পারিনি। ঘর না থাকায় আমার রাতে ঘুমই হয়নি। আমার শরীর অনেক খারাপ লাগছে, একটু ঘুমানো দরকার আমার, তাই তোর কাছে এলাম রে। একটু তোর ঘরে ঘুমাতে দে না রে বোন। ঠিক আছে দাদা, তুমি আমার ঘরে ঘুমাও, আমি পাশের বনে মায়ের বাড়ি যাচ্ছি, কালকেই ফিরে আসবো, তুমি নিশ্চিন্তে ঘুমাতে পারবে। টুনি চলে যায়। ঈগল তরমুজ ঘরে ঘুমাতে থাকে। এভাবে দিন কেটে রাত নেমে আসে। রাতে কণিকা যজ্ঞকে বলতে থাকে, যজ্ঞ জানো, আজকে টুনি ওর মায়ের বাড়িতে গিয়েছে, ওর ঘর আর ভুট্টা ক্ষেত ফাঁকা, আজকে অনেক চুরি করতে পারবো, চলো তাড়াতাড়ি চলো। যজ্ঞ আর কণিকা টুনির ভুট্টা জমিতে আসে আর ভুট্টা ছিঁড়ে বস্তায় ভরতে থাকে। যজ্ঞ অনেক তো ভুট্টা চুরি করেছি, চলো এবার টুনির ঘরে সবকিছু চুরি করব। ওরা টুনির তরমুজ ঘরে জানালা দিয়ে প্রবেশ করে আর জিনিসপত্র বস্তায় ভরতে থাকে। হঠাৎই ঈগলের ঘুম ভেঙে যায় আর ওদের দেখে বলতে থাকে, যজ্ঞ কণিকা, তোরা এত রাতে টুনির ঘরে? ঈগল দাদা, তুমি এখানে কি করে? আমরা কিছু করতে আসিনি, আমরা চলে যাচ্ছি। কিছু করতে আসিসনি তো বস্তায় কি? চোরের দল কোথাকার! আমার টুনি বোনের ঘরে চুরি, দাঁড়া তোদের দেখাচ্ছি মজা। ঈগল ওদের অনেক মারে আর মার খেয়ে ওরা পালিয়ে যায়। পরের দিন টুনি বাড়িতে ফিরলে ঈগল যজ্ঞ আর কণিকার কথা টুনিকে খুলে বলে। টুনি বোন, ওরা আর তোকে কোনোদিনও জব্দ করবে না, উচিত শিক্ষা দিয়েছি। চলি রে বোন এখন। ঈগল চলে যায়। এরপর থেকে টুনি তার মেয়েকে নিয়ে সুখী দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।